কেমন আছো নবম শ্রেণীর ছাত্রীরা? আশা করি সবাই ভালো আছো, সাবধানে আছো, বাড়িতে নিরাপদে আছো। কেমন চলছে তোমাদের লেখাপড়া? পড়াশোনা এর মধ্যেও চালিয়ে যেতে হবে। তোমরা এবছর ক্লাস 9, আগামী বছর ক্লাস 10, তারপর এসএসসি পরীক্ষা। পরিস্থিতি সৃষ্টিকর্তার করুণা একসময় অবশ্যই স্বাভাবিক হয়ে যাবে, ঠিক আছে? তাই আমরা যে কোনো পরিস্থিতিতেই আমাদের দৈনন্দিন কার্যকলাপ যেন আমরা ঠিক মতো চালিয়ে যাই। ডিসিপ্লিন লাইফ আমাদের লিড করতেই হবে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীদের জন্য জীববিজ্ঞান বিষয়ের অধ্যায় 7 গ্যাসীয় বিনিময় অধ্যায়টি নিয়ে উপস্থিত হয়েছি। গ্যাসীয় বিনিময়, এই অধ্যায়ে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় এবং প্রাণীদের গ্যাসীয় বিনিময়ের আছে। প্রাণীদের গ্যাসীয় বিনিময়ের মধ্যে শুধুমাত্র মানব শ্বসনতন্ত্র, শ্বাসক্রিয়া আর শ্বসনতন্ত্রজনিত কিছু রোগের টপিকস এই অধ্যায়ে আছে। প্রথমে আমরা উদ্ভিদের গ্যাসীয় বিনিময় নিয়ে একটি ভিডিও দেখব। গাছের পাতা, এই গ্যাসীয় বিনিময় ঘটে উদ্ভিদের স্টোমাটা দিয়ে বা পত্ররন্ধ্র দিয়ে, ল্যান্টিসেল দিয়ে। স্টোমাটা থাকে গাছের পাতায় আর ল্যান্টিসেল থাকে কাণ্ডে। পাতার ত্বকে দেখো লার্জ করে দেয়া আছে, জলীয় বাষ্প বের হয়, অক্সিজেন প্রবেশ করে। যেহেতু অক্সিজেন প্রবেশ করে অর্থাৎ এখানে শ্বসন ক্রিয়াটা দেখাচ্ছে। আর পানি বাষ্পাকারে বের হয়, এটা প্রস্বেদন। এইটা ছিদ্র, স্টোমাটাল ছিদ্র, পত্ররন্ধ্রীয় ছিদ্রপথে প্রবেশ করছে অক্সিজেন, পানি বের হয়ে যাচ্ছে। এই গেল স্টোমাটা খোলা। এটা দিনের বেলায় স্টোমাটা খোলা থাকে, রাতের বেলায় স্টোমাটা বন্ধ থাকে। এটি এই দুটো গার্ড সেল দ্বারা এটি খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। এখন দেখব যে কাণ্ডের বাকুলের ল্যান্টিসেল, এটা পুরনো কাণ্ডে হয়, মোটা কাণ্ডে হয়, দ্বিবীজপত্রী কাণ্ডে এই ল্যান্টিসেলটা দেখা যায়। এর মাধ্যমেও গ্যাসীয় আদান প্রদান ঘটে। আর একটা এই ভিডিওতে দিয়ে দিয়েছে যে মূলের যে আবরণ, মূল আবরণও এই শ্বসন প্রক্রিয়া করে। কিন্তু তোমাদের এসএসসি সিলেবাসে তোমাদের এই বইয়ে এইটির কথা দেওয়া নেই, শুধুমাত্র পত্ররন্ধ্র এবং ল্যান্টিসেলের কথা দেওয়া আছে। অক্সিজেন প্রবেশ করছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, অর্থাৎ শ্বসন বা রেসপিরেশন দেখাচ্ছে। দেখো, দিন রাত 24 ঘন্টায় উদ্ভিদ এবং প্রাণী উভয়ই অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। কিন্তু দিনের বেলায় স্টোমাটা খোলা থাকে, দিনের বেলায় সালোক সংশ্লেষণ হয় সূর্যালোকের উপস্থিতিতে। তখন কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করে বাইরে নির্গত করে। এই যে বের হয়ে যাওয়া গাছ থেকে, এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় এই কাজটি ঘটে। ব্যাপন বা ডিফিউশন প্রক্রিয়ায় এই নির্গমনটা ঘটে এবং প্রবেশটা ঘটে। আবারও পত্ররন্ধ্র দেখানো হয়েছে, এটি রাতের বেলা বন্ধ থাকে এবং সালোক সংশ্লেষণে রাতের বেলা বন্ধ থাকে, কিন্তু শ্বসন প্রক্রিয়া কিন্তু তখনও চালু থাকে। এখানে আসলে অক্সিজেন প্রবেশ, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, এটা হবে রাতের বেলায়। এদিকে দেখা যাচ্ছে যে প্রাণীও রাতের বেলা অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। অর্থাৎ শ্বসন প্রক্রিয়া 24 ঘন্টা সাধিত হয়, কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দিনের বেলা সংঘটিত হয়। এই জন্য
অনেক সময় বলা হয় যে, এবং এটা সায়েন্টিফিক্যালি এটার ব্যাখ্যা এই যে বড় গাছের নিচে রাত্রেবেলা ঘুমালে শ্বাসকষ্ট হয়। কেন হয়? কারণ বড় গাছ সেই সময় বড় বেশি পাতা থাকবে, পুরো গাছের বিভিন্ন অংশ একাধারে শ্বসন প্রক্রিয়া করবে এবং অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। কিন্তু ওই সময় যেহেতু শালক সংশ্লেষণ বন্ধ থাকে, তাই অক্সিজেনের আর তৈরি হয় না, নির্গমন তখন বন্ধ থাকে, শুধু অক্সিজেন প্রবেশ করে। তখন প্রাণী বা মানুষ যদি সেখানে ঘুমিয়ে থাকে, তারও অক্সিজেন শ্বসন প্রক্রিয়ায় গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, তখন সেখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি বা অক্সিজেনের স্বল্পতা হতে পারে। তাহলে আমরা ভিডিও থেকে কি জানলাম? গ্যাসীয় বিনিময় অঙ্গ উদ্ভিদের কী কী? স্টোমাটা, ল্যান্টিসেল। দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, রাতে বন্ধ থাকে। শালক সংশ্লেষণে অক্সিজেন গ্যাস নির্গত হয় এবং কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। শ্বসনে উদ্ভিদ ও প্রাণী উভয়ই অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই ভিডিও থেকে আমরা এটি জানলাম। এখন আমরা চলে যাব মানব শ্বসনতন্ত্রে। মানব শ্বসনতন্ত্র ছবিতেই দেখতে পাচ্ছ, একটা হিউম্যান বডি, আর এই জিনিসটিকে কি বলা হয়? বুকের একটা কি ফুসফুস, তোমরা সবাই চিনো। আর নিচে একটি সমীকরণ দেয়া আছে, সেলুলার রেসপিরেশন অর্থাৎ কোষীয় শ্বসন। আমরা জানি যে আমরা যে খাদ্য খাই, পরিপাকের পরে খাদ্য সরল উপাদানে পরিণত হয়। শর্করা পরিণত হয় গ্লুকোজে, আমিষ পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে, স্নেহ পরিণত হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। ঠিক এই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল শুধু তৈরি হয়ে থাকলেই হবে না, এখান থেকে শক্তি পেতে হবে। এই শক্তি কিন্তু শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয়। শ্বসনে যে অক্সিজেনটা বাতাস থেকে গ্রহণ করে হিউম্যান বডি, সেটি ওই কোষে সরলকৃত উপাদানটি যে উপস্থিত থাকে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এদেরকে এই অক্সিজেন সহযোগে বিক্রিয়া করে বা জারিত করে। জারিত করেই সেখানে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। আমরা জানি অক্সিজেন সহ যে বিক্রিয়া তাকে জারণ প্রক্রিয়া বলে। এর জন্য এখানে লেখা আছে, তোমাদের বইয়ে লেখা আছে জারিত করে। এই সমীকরণটি দেখো, এখানে গ্লুকোজের জারণ দেখানো হয়েছে। গ্লুকোজ C6H12O6 6 অণু অক্সিজেনের বিক্রিয়া করে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং অবশ্যই এটিপি বা শক্তি। তাহলে এই শ্বসন না হলে কিন্তু আমরা শক্তি ব্যবহার করতে পারবো না। এই শ্বসন না হলে বা অক্সিজেন সহযোগে জারণ না হলে ওই খাদ্যে মজুদ শক্তি হিসেবেই থেকে যাবে, সেটি ব্যবহারযোগ্য শক্তি হবে না। ব্যবহারযোগ্য শক্তি তখনই হবে যখন অক্সিজেন সহযোগে এই খাদ্য, সরল খাদ্য জারিত হবে। পরিষ্কার? আচ্ছা, শ্বাসকার্য ও শ্বসন। শ্বাসকার্য যে প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসকার্য বলে, যেটা আমরা প্রতি মুহূর্তে করে থাকি। নাসারন্ধ্র দিয়ে বাতাস প্রবেশ করছে, আবার নাসারন্ধ্র দিয়েই বাতাস বের হয়ে যাচ্ছে। প্রবেশের সময় প্রবেশ করে অক্সিজেন আর বের হয় শরীরে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড। এই যে গ্রহণ, এই যে নিষ্কাশন, এটি হচ্ছে শ্বাসকার্য। এটি জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। শ্বসন যে জৈবিক প্রক্রিয়া প্রাণী দেহের খাদ্যবস্তুকে, আমি একটু আগেই বলেছি, পরিপাকের ফলে যে সহজ সরল উপাদানে পরিণত হয় কোষের শোষণ উপযোগী, সেটির কথা এখানে বলেছে। দেহের খাদ্যবস্তুকে বায়ু অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে, তাকে শ্বসন বলে। হুবহু বইয়ে তোমাদের এই দুটো সংজ্ঞা আছে। এখন মানব শ্বসনতন্ত্র এবং এর বিভিন্ন অঙ্গটা এটা দেখব। এখানে একটি ছবি আছে মানব শ্বসনতন্ত্রের। প্রথমে কি মানব শ্বসনতন্ত্রে 1 নম্বরে নাসা রন্ধ্র
নাসারন্ধ্র দিয়ে গ্যাস প্রবেশ করবে, আমি একটু আগেই বলেছি। আবার নাসারন্ধ্র দিয়েই শরীরের উৎপাদিত বর্জ্য গ্যাস কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। নাসারন্ধ্রের পরেই তো যেটা থাকে সেটা হচ্ছে নাসাপথ, তারপর গলবিল। নাসারন্ধ্র প্রথমে, স্বরযন্ত্র এরকম উঁচু একটা অংশ, ট্রাকিয়া লম্বা নালী, এটাকে বাংলায় বলে শ্বাসনালী, ফুসফুস, এই যে দুটো ফুসফুস, ব্রঙ্কাস। শ্বাসনালী যখন দুভাগে বিভক্ত হয়, দুটি ফুসফুসে প্রবেশ করে, সেই বিভক্ত হওয়া শ্বাসনালীকে বলা হয় ব্রঙ্কাস। তারপর মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এই মধ্যচ্ছদা উদর গহ্বরকে বক্ষ গহ্বর থেকে পৃথক রাখে। আমি আবার বলছি, মধ্যচ্ছদা একটি পেশিবহুল অংশ যা উদর গহ্বরকে বক্ষ গহ্বর থেকে পৃথক রাখে। এখন আমরা শ্বসনতন্ত্রের প্রতিটি অঙ্গ আলাদা আলাদাভাবে জানব। প্রথমে ছিল নাসারন্ধ্র বা নাসাপথ। সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নাসারন্ধ্র বা নাসাপথকে আমাদের নাসিকার যে অগ্রভাগ। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম নাসিকা বা নাক। আমি এটা স্লাইড করিনি, তোমরা 164 পৃষ্ঠায় প্রথম প্যারা আমি পড়ছি, খেয়াল করো। এটি মুখ গহ্বরের ওপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়। এক বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গকে, কোন অঙ্গকে? নাসিকাকে উদ্দীপিত করে এবং তখনই আমরা গন্ধ পাই। যদি কোনো কারণে এই স্নায়ুটা অকার্যকর হয়, তখন কিন্তু আমরা গন্ধ পাবো না। যেমন এখন করোনা ভাইরাস আক্রান্ত হলে এই স্নায়ুতে এফেক্ট হয়, তখন কিন্তু স্মেল পায় না, আমরা গন্ধ পাবো না তখন। নাসিকা এমনভাবে বিবর্তিত হয়েছে যে এটি প্রশ্বাসের সময় বাতাসকে ফুসফুসের গ্রহণের উপযোগী করে দেয়। এটাকে এর জন্যই বলেছে, দেখবে আমাদের নাসারন্ধ্রের এখানে কিছু লোম আছে, রোমের মতো আছে, ঠিক আছে? নাসাপথের সামনে নাসিকা ছিদ্র এবং পেছনে গলবিল পর্যন্ত, মানে নাসারন্ধ্রের পরে হচ্ছে নাসাপথ, বেশ খানিকটা পথ, তারপরে হচ্ছে গলবিল। এই যে গলবিল, এই হচ্ছে নাসারন্ধ্র, আর এখান থেকে শুরু হয় গলবিল। তাহলে এই পথটাই হচ্ছে নাসাপথ। এখানে রোম থাকে। এর সামনের অংশ লোমাবৃত, পেছনের অংশ শ্লেষ্মা প্রস্তুতকারী একটি পাতলা পর্দা দিয়ে আবৃত। এই নাসাপথের বৈশিষ্ট্য বলছি। আমরা শ্বাস প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধূলিকণা, রোগ জীবাণু এবং আবর্জনা থাকলে তা এই লোম বা পর্দাতে আটকে যায়। প্রথমেই কিছু আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের শারীরিক গঠনেই এমন কিছু বৈশিষ্ট্য আছে যা প্রাকৃতিকভাবে আমরা ধূলিকণা, রোগ জীবাণু থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে পারি। এতে বায়ু ফুসফুসে প্রবেশ করার পূর্বে কিছু পরিমাণ নির্মল হয়ে যায়। এছাড়া শ্বসনের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কিছুটা উষ্ণও হয় এবং আর্দ্র হয়। এর ফলে হঠাৎ ঠান্ডা বায়ু ফুসফুসে প্রবেশ করে সাধারণত কোনো প্রকার ক্ষতি করতে পারে না। তাহলে আমরা জানলাম নাসারন্ধ্র এবং নাসাপথ। এখানে নাসারন্ধ্র আর গলবিলের আগ পর্যন্ত হচ্ছে নাসাপথ। এই নাসাপথ যেখানে শেষ হয়েছে, এই যে নাসাবিবর মানে গহ্বর, তারপর থেকে শুরু হয় গলবিল। গলবিলটা হচ্ছে স্বরযন্ত্রের আগ পর্যন্ত হচ্ছে গলবিল। মুখ হা করলে মুখবিবর, এই আমাদের মুখের যে ফাঁকা অংশ মুখবিবরের ঠিক পরে আর দেখতে পাচ্ছ এই যে মুখছিদ্র, তারপর ভেতরের ফাঁকা যেখানে দাঁত থাকে, জিহ্বা থাকে, ঠিক তারপরেই গলবিল। আবার নাসাপথের পরেও গলবিল। এই জন্য গলবিলকে বলা হয় পরিপাকতন্ত্রেরও অঙ্গ এবং শ্বসনতন্ত্রেরও একটি কমন অঙ্গ। নাসাপথের পেছন অংশ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত এই গলবিল বা ফ্যারিংস বিস্তৃত। এর পেছনের অংশের উপরিতলে একটি ছোট জিহ্বার মতো অংশ থাকে, যাকে আলা জিহ্বা বলে। দেখবে আমরা হা করলে একটা পেন্ডুলামের মতো একটি জিনিস থাকে, দণ্ডের মতো থাকে, ওটাকে বলা হয় আলা জিহ্বা বা সফট প্যালেট।
খাদ্য এবং পানীয় গলদকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপদ বন্ধ করে দেয়। যখন আমি খাবার খাই বা পানি খাই, ঠিক আছে, যখন আমি পানি খাবো তখন তো এটা বা খাবার খাবো তখন তো এটাকে খাদ্যনালী দিয়ে প্রবেশ করাতে হবে, ঠিক না? খাদ্যনালী আর শ্বাসনালী কিন্তু একদম পাশাপাশি থাকে। কোনোভাবে যেন খাদ্যনালীতে খাবার যদি না যেয়ে ভুলে শ্বাসনালীতে চলে যায়, এই প্রিকশনটা করার জন্যই আমাদের প্রাকৃতিকভাবে এখানে একটি ব্যবস্থা থাকে। এটি হচ্ছে আলা জিহ্বা বা সফট প্যালেট। এটি নাসাপথের পশ্চাৎপথটি বন্ধ করে দেয়, শ্বাসনালীর পথটা বন্ধ করে দেয়, যাতে খাবার ভুলক্রমে শ্বাসনালীতে না চলে যায়। খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ নিঃসরণ করাও এর একটি গুরুত্বপূর্ণ কাজ। এই আলা জিহ্বার কাজ বলেছে খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণ পদার্থ নিঃসৃত করা। সম্ভবত উন্নততর ষড়যন্ত্রের বিবর্তনের সাথে আলা জিহ্বার উদ্ভবের একটি সম্পর্ক আছে, যেটি কেবল মানুষের সবচেয়ে বেশি বিকশিত। অন্যান্য প্রাণীতে এই আলা জিহ্বাটা ততটা বিকশিত নয়। তাহলে আমরা জানলাম গলবিল কি নাসাপথের পর থেকে শুরু এবং এই পর্যন্ত শেষ, এবং এরপরে শুরু হয় ষড়যন্ত্র, নাসাপথের পর থেকে ষড়যন্ত্রের আগ পর্যন্ত। তাহলে এরপরে আসবে কি ষড়যন্ত্র, অবশ্যই এই যে হিউম্যান ফেস, এই যে ষড়যন্ত্র, এই জায়গাটা একটু উঁচু থাকে, ছেলেদের এই জায়গাটা একটু উঁচু থাকে, এটা রিয়েল ষড়যন্ত্র দেখানো হয়েছে। এটাই এখানে, এটি গলবিলের নিচে এবং শ্বাসনালীর ওপরে অবস্থিত। ষড়যন্ত্রের দুধারে দুটি পেশি থাকে, ষড়যন্ত্রের দুধারে এই ডান দিকে এবং বাম দিকে দুটি পেশি থাকে। এগুলোকে বলা হয় ভোকাল কর্ড, এটাকে বলা হয় ভোকাল কর্ড। ষড়যন্ত্রের এই ভোকাল কর্ডের কাজ কি? যখন আমরা কথা বলি তখন যদি ষড়যন্ত্রের তুমি যেখানে থাকে সেখানে হাত স্পর্শ করো, দেখবে একটি কম্পন অনুভব করবে, ঠিক না? অনুভব করতে পারবে কম্পন। আবার যেই কথা বন্ধ, কোনো কম্পন নেই। এই যে কম্পনটা, এটা কিন্তু এই ভোকাল কর্ডের কম্পনের ফলেই হয়। এখানে কি দেখানো হয়েছে দেখো, এটা বেশি কাছে, এটা একটু ফাঁকা, একটু বেশি ফাঁকা, এক এক অবস্থা না এই ভোকাল কর্ডের। এক এক অবস্থা মানে এখানে দেখানো হয়েছে ভোকাল কর্ডের কম্পনের সময় তার অবস্থানটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এটা বিভিন্ন অবস্থানে থাকে বলেই তো কম্পন সৃষ্টি হয়, এবং এই কম্পনের মাধ্যমে আমরা কথা বলতে পারি। এই গেল আমাদের ষড়যন্ত্র। আচ্ছা, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ষড়যন্ত্রের ওপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনা আছে। ষড়যন্ত্রের ওপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনা আছে, তাকে বলা হয় এপিগ্লটিস বা উপজিহ্বা। দেখো এই জিনিস, এটা জিহ্বা, এটা হচ্ছে পুরাটা মুখগহ্বর বা বাক্কাল ক্যাভিটি। এই যে পেন্ডুলামের মতো অংশ যেটা আমরা একটু আগে বলেছিলাম, এর নাম কি? আলা জিহ্বা বা সফট প্যালেট। এটার কাজ কি? খাবার গলদকরণের সময়, পানি খাবার সময় এই আলা জিহ্বা নাসাপথের শেষ প্রান্ত ব্লক করে রাখে। কেন? যাতে খাদ্য বা পানি কোনো ক্রমে শ্বাসনালী পথে না যেতে পারে। আর এই যে এখানে লেভেলিং করা আছে, যেটা ষড়যন্ত্রের ওপর অবস্থিত, এটি ঢাকনা সদৃশ, যাকে উপজিহ্বা বা এপিগ্লটিস বলে। এর কাজ কি? শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে, এর পথে বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সময় এটি খোলা থাকে। খাবারের সময় এই ঢাকনাটি ষড়যন্ত্রের মুখ ঢেকে দেয়, ফলে আহার্য দ্রব্যাদি সরাসরি খাদ্যনালীতে প্রবেশ করে। আলা জিহ্বার মতো উপজিহ্বাও খাদ্যনালীতে খাদ্য প্রবেশে সাহায্য করে। এটি ষড়যন্ত্রকে ঢেকে দেয় খাদ্য গলদকরণের সময়। আর আলা জিহ্বাটা কী করে? নাসাপথের পশ্চাৎ প্রান্ত ঢেকে দেয়।
আলাজিহ্বা নাসাপথের পশ্চাৎ প্রান্ত ঢেকে দেয়, আর উপজিহ্বা বা এপিগ্লটিস স্বরযন্ত্রকে ঢেকে দেয়। কিন্তু তাদের উদ্দেশ্য একই, যাতে খাবার ভুলক্রমে শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। এই গেল আমাদের স্বরযন্ত্র। এখন আমরা জানব শ্বাসনালী বা ট্রাকিয়া। এটি খাদ্যনালীর সামনে অবস্থিত। এই সেই শ্বাসনালী। এটা ছিল স্বরযন্ত্র। স্বরযন্ত্রের পরেই লম্বা নালীটি হচ্ছে শ্বাসনালী। এটি খাদ্যনালীর সামনে অবস্থিত। ফাঁপা নল, অবশ্যই ফাঁপা হবে, ভেতর দিয়ে বায়ু চলাচল করবে। এই নালীটি স্বরযন্ত্রের নিচের অংশ থেকে শুরু হয়ে কিছু দূর পর্যন্ত গিয়ে নিচে দুভাগে বিভক্ত হয়ে দুটি বায়ুনল সৃষ্টি করে। এগুলোকে শ্বাসনালী বলে। এদের প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি ও পেশি দ্বারা তৈরি। দেখো, বলয়াকার গোল গোল দেখা যাচ্ছে, এগুলো তরুণাস্থি এবং পেশি দ্বারা তৈরি। এদের অন্তঃগাত্র, এই শ্বাসনালীর ভেতরের প্রাচীর ঝিল্লি দ্বারা আবৃত। এই ঝিল্লিতে সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে। এর ভেতর দিয়ে বায়ু আসা যাওয়া করে। শ্বাসনালীর ভেতর দিয়ে কোনো অপ্রয়োজনীয় বস্তুকণা প্রবেশ করলে ওই যে বললাম ঝিল্লি গাত্রের সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে, ওই লোমযুক্ত কোষগুলো শ্লেষ্মার সাথে বাইরে বের করে দেয়। ওই সূক্ষ্ম লোমযুক্ত কোষগুলো তখন কাশির উদ্রেক করে। তখন কাশি হয় বা বিষম আসে, তখন আবার তাকে সঠিক পথে নিয়ে যায়। শ্লেষ্মা এখানে কফের কথা বলেছে। তরল জাতীয় যখন আমাদের এরকম ভুলক্রমে যদি চলেও যায়, এত সাবধানতা অবলম্বন করা হয় প্রাকৃতিকভাবে, সফট প্যালেট বা আলাজিহ্বা, এপিগ্লটিস বা উপজিহ্বা আমাদেরকে খাদ্যনালী পথেই নিয়ে যায়, তাও যদি ভুলক্রমে চলে আসে শ্বাসনালীতে, ট্রাকিয়ায়, স্বরযন্ত্র, তখন এটি থেকেও আবার ফেরত পাঠানোর ব্যবস্থা থাকে। ওই সূক্ষ্ম লোমযুক্ত কোষগুলো তখন শ্লেষ্মা দ্বারা এটি বাইরে নির্গত করে, বিষম আসে আমাদের। এর পরবর্তী শ্বসনতন্ত্রের অঙ্গটি হচ্ছে ব্রঙ্কাস। শ্বাসনালী স্বরযন্ত্রের নিম্নাংশ থেকে শুরু হয়ে ফুসফুসের নিকটবর্তী স্থানে গিয়ে ডান ও বাম দিকে দুটি শাখায় বিভক্ত হয়। এর আগের স্লাইডেই আমরা দেখেছি, এই স্লাইডে দেখা যাচ্ছে এটি হচ্ছে শ্বাসনালী, এটি স্বরযন্ত্র, এটিও শ্বাসনালী। স্বরযন্ত্রের নিচেই হচ্ছে শ্বাসনালী। তারপর দুই ভাগে বিভক্ত হচ্ছে কেন? কারণ দুদিকে দুটো ফুসফুস আছে। এই শাখাগুলো যথাক্রমে বাম ও ডান ফুসফুসে প্রবেশ করে। হ্যাঁ, ঠিক আছে, এই শাখাটা ডান ফুসফুসে প্রবেশ করলো, এই শাখাটা বাম ফুসফুসে প্রবেশ করলো। এগুলোকে ব্রঙ্কাই, এক বচনে ব্রঙ্কাস, বহু বচনে ব্রঙ্কাই বলে। ফুসফুসে প্রবেশ করার পর আবার ব্রঙ্কাই দুটি অসংখ্য শাখা প্রশাখায়। এখানে তো ব্রঙ্কাই প্রবেশ করেছে, শ্বাসনালী থেকে দুটো ব্রঙ্কাই প্রবেশ করেছে দুই ফুসফুসে, তারপরে আবার ফুসফুসে অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়। এগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। এই যে ছোট ছোট শাখা, এদেরকে বলা হয় ব্রঙ্কিওল। এটি হচ্ছে শ্বাসনালী, এখানে দুটি শাখা ব্রঙ্কাস, আর এদের যে আরও উপশাখা আছে ফুসফুসের ভিতরে, যাকে বলা হয় ব্রঙ্কিওল। এদের গঠনশৈলী শ্বাসনালীর অনুরূপ, এদের গঠন শ্বাসনালীর মতো, জাস্ট এটা নামকরণ করা হয়েছে, যেহেতু বিভক্ত হয়েছে তাই এটি আর একটা নাম দেওয়া হয়েছে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল। কিন্তু এটাও একই রকম, শ্বাসনালীর ন্যায়। ফুসফুস বা লাং। ফুসফুস শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষ গহ্বরের ভেতরে হৃৎপিণ্ডের দুই পাশে, এই যে মাঝখানেরটাকে কি বলে তোমরা জানো? ত্রিকোণাকার অঙ্গ হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত। এটি স্পঞ্জের মতো নরম এবং কোমল, হালকা লালচে রঙের।
ডান ফুসফুস 3 ভাগে বিভক্ত। ডান ফুসফুস 3 ভাগে, দেখা যাচ্ছে। বাম ফুসফুস 2 ভাগে বিভক্ত। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। ফুসফুস 2 ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত। ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। এই 2 ভাঁজের মধ্যে এক প্রকার রস নির্গত হয়। এই রস বা লিকুইডটার কারণেই যখন শ্বাসক্রিয়া চলে তখন ফুসফুসের সাথে বক্ষগাত্র কি বলেছে, ওই যে রিবসগুলো যে থাকে আমাদের, বক্ষপিঞ্জর, বুকের যে হাড্ডিগুলো থাকে, বোনসগুলো থাকে, সেই বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ হয় না। ওই লিকুইডটা থাকার ফলে একটা পিচ্ছিল ভাব থাকে, ঘর্ষণটা অ্যাভয়েড হয়। ফুসফুসে অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ, সূক্ষ্ম শ্বাসনালীকে আমরা কি বলেছি, ব্রঙ্কিওল, ও রক্তনালী আছে। তাহলে ফুসফুসে কি আছে, অনেক বায়ুথলি আছে। এই জিনিসটা আমরা জানিনি না এতক্ষণ। বায়ুথলি, এটা কি ছিল, এটা হচ্ছে ব্রঙ্কিওল। ঠিক আছে, ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলটা তৈরি হয়েছে ব্রঙ্কাস থেকে। ওই যে ফুসফুসের প্রবেশ করছে শ্বাসনালীর দুভাগে বিভক্ত হওয়ার যে শাখা দুটো, সেটাকে বলা হয় ব্রঙ্কাস। সেই ব্রঙ্কাস আবার ছোট ছোট শাখা উপশাখায় বিভক্ত হয়ে তৈরি করে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলের মাথায় এরকম বল থাকে, যাকে বলা হয় অ্যালভিওলাই বা বায়ুথলি। এই বায়ুথলির চারদিকে আবার রক্তনালী দ্বারা আবৃত থাকে, রক্তের জালিকা দ্বারা, কৌশিক জালিকা দ্বারা আবৃত থাকে। বায়ুথলিকে বলা হয় অ্যালভিওলাস। বায়ুথলিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুক্লোম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত। দেখো বায়ুথলিগুলো মৌচাকের মতো কীভাবে ব্রঙ্কিওলের প্রান্তে অবস্থান করছে। বায়ুথলি পাতলা আবরণী দিয়ে আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৌশিক নালী দ্বারা, প্রত্যেকটি বায়ুথলি কী দ্বারা আবৃত, কৌশিক নালিকা দ্বারা পরিবেষ্টিত। বায়ু যখন প্রবেশ করে, বায়ু মানে ধরো বাতাসের অক্সিজেন যখন প্রবেশ করলো, সেই নাসারন্ধ্র দিয়ে, নাসাপথ দিয়ে, গলবিল দিয়ে, স্বরযন্ত্র হয়ে, শ্বাসনালী দিয়ে ব্রঙ্কাসে প্রবেশ করে ব্রঙ্কিওলে যে, তারপর বায়ুথলিতে যখন বায়ু প্রবেশ করে তখন এটি বেলুনের মতো ফুলে ওঠে। এই বায়ুথলিগুলো বেলুনের মতো ফুলে ওঠে, পরেই আবার আপনা আপনি সংকুচিত হয়। এই বায়ুথলি এবং কৌশিক নালিকা গাত্র এত পাতলা যে এর ভেতরে খুব সহজেই গ্যাসীয় আদান প্রদান ঘটে।